তো ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো আজকে আমরা যে সেটটা আলোচনা করব সেটা তোমাদের ক্লাস 11 ফিজিক্সের 4 নম্বর সেট। তো এর আগেও আমি 3টে সেট আপলোড করেছি। সেই 3টে সেট যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করা, পুরো ডিটেলস সহ টোটাল 20 থেকে 22টা এমসিকিউ তোমাদের, অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 2 এর এমসিকিউ আমি আলোচনা করে দিয়েছি। তো এখানে এই নয় যে শুধু আমি এমসিকিউ দাগ মেরে দিয়েছি, এমসিকিউগুলো কীভাবে অ্যান্সার হয়েছে, কীভাবে ডিটেল সলিউশন, সেই সমস্ত ডিটেল সলিউশন আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো আজকের সেটেও টোটাল 20 থেকে 22টা, অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 2 এর সলিউশন এবং তার সলিউশন থাকবে। যারা বুঝতে পারবেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু দাগ মারা নয়, তোমাদের কিভাবে কি হচ্ছে এই সেটে অনেকগুলো ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমাদের সামনে আপকামিং 11 ক্লাসের পরীক্ষাতে পড়তে পারে, ফাইনাল পরীক্ষাতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো দেখো, বছরের প্রথমেই জানিয়ে দিই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো সবার দিনটা ভালো হোক। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে কোশ্চেন বলেছে, কোনো ভৌত রাশির সম্পর্ক যদি x = এত হয়, তাহলে এক্ষেত্রে ত্রুটির পরিমাণ কত? এক্সের ত্রুটি। তাহলে এক্সের ত্রুটির ফর্মুলা কি? আমরা এখান থেকে dx/x × 100% যদি নিই তাহলে কত হবে? তোমার এখান থেকে হবে dA/a × 100% প্লাস dA/a × 100%। নেক্সট দেখো এখানে কত হবে? b আছে, দুইটা সামনে চলে আসবে, 2b/b ইন্টু হচ্ছে 100%। আচ্ছা, এখানে যে √/c যদি আমরা উপরে তুলি তাহলে -½ হয়, -½ হবে। তাহলে আচ্ছা, ত্রুটির সময় মাইনাস কোনো কাজের নয়, সেই জন্য মাইনাসটা সর্বদা কী যাবে? প্লাস। ত্রুটি সর্বদা প্লাসে কাউন্ট করতে হয়। তো ½ dc/c ইন্টু 100%। তো প্রত্যেকের মান বসিয়ে দাও। এখান থেকে 4%, এখান থেকে 2 × 2%, আচ্ছা এখান থেকে ½ × 3। টোটালটা আমরা যদি পার্সেন্ট দিই তাহলে 2 × 2 = 4, 4 × 8 প্লাস 1.5 এত পার্সেন্ট অ্যান্সার। তো তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে 9.5%। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত অ্যান্সার হবে তোমাদের? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যে 2 নম্বর সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে, সেকেন্ড কোশ্চেন কী বলেছে? বায়ুপ্রবাহের অনুপস্থিতিতে উলম্বভাবে একটা v/সেকেন্ড বেগে সরাসরি বৃষ্টির ফোঁটা একটা পাত্রে সংগ্রহ করা হচ্ছে। দেখো এখান থেকে একটা বৃষ্টির ফোঁটা পড়ছে, নিচের দিকে পড়ছে এবং সেটা পাত্রে সংগ্রহ করা হচ্ছে। এ হচ্ছে পাত্র, এই পাত্রে বৃষ্টির ফোঁটাটা সংগ্রহ করা হচ্ছে। মাথায় ঢুকেছে? সে বৃষ্টির ফোঁটার গতিবেগটা কত দেওয়া আছে? v/সেকেন্ড। ভেক্টর সাইন দিয়েছি কেন হচ্ছে তোমার এখানে বেগটা হচ্ছে ভেক্টর রাশি হয়। দেখো আচ্ছা, প্রথমে কোনো বায়ুপ্রবাহের বেগ ছিল না, তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি? যে যেটা জানতে চাই যে তোমাদের তখন যে পরিমাণ জলটা সংগ্রহের হার ছিল এবং যখন বাতাস w/সেকেন্ড বেগে দিচ্ছে তখন যে জল সংগ্রহের হার, সেই দুটো কি একই থাকবে না বৃদ্ধি পাবে? তো আমি প্রথমে অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমাদের অপরিবর্তিত থাকবে। দেখো কেন অ্যান্সারটা হচ্ছে অপরিবর্তিত থাকবে সেটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই। তো এখানে যে বৃষ্টির ফোঁটাটা পড়ছে, আমরা যখন এখানে ফার্স্ট যে কন্ডিশন 1, তোমাদের কন্ডিশন 1টা কি? এখানে ডব্লুটা প্রথমে কত? 0। বায়ুপ্রবাহের বেগটা কত ছিল? 0। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? তোমাদের জল সংগ্রহের হার কত? জল সংগ্রহের হার = তোমার 1 সেকেন্ডে যত আয়তনের জল এইখানে পড়ছে, 1 সেকেন্ডে যত আয়তনের জল পড়ছে, 1 সেকেন্ডে যত আয়তনের জল পড়ে। বোঝা গেছে? তো 1 সেকেন্ডে যত আয়তনের জল যেটা পড়ে সেই আয়তনটাকে আমরা ভেঙে নিতে পারি দুটো পার্টে। একটা তোমার সেই আয়তনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্রস সেকশনাল এরিয়া, এটাতে ভেঙে নিতে পারি, ইন্টু 1 সেকেন্ডের দৈর্ঘ্য। 1 সেকেন্ডের দৈর্ঘ্যটাকে আমরা বেগ দিতে পারি v। 1 সেকেন্ডের দৈর্ঘ্যটাকে কী বলতে পারি? গতিবেগ বলতে পারি v। তাহলে টোটাল এখানে অ্যান্সার কত হচ্ছে? জল সংগ্রহের হার, সেটা হচ্ছে a × v। এবার দেখা যাক, যদি বাতাস বয়, মানে বাতাসটা যদি এই দিকে বইছে, কত বেগে বইছে? w বেগে বইছে। তার উল্টো দিকে আমরা কী নিলাম? একটা উল্টো দিকে তোমার এই উপাংশটা কত? উপাংশ বলা হল, উল্টো ডাইরেকশানটা কত হবে? -w। তো তাহলে এখানে টোটাল এখন লব্ধিটা বৃষ্টির কত হবে? এইটা হচ্ছে v/w, আমি নাম দিচ্ছি। বোঝা গেছে? এই যে কোণটা হচ্ছে থিটা। এখন বাতাস বয়ের ক্ষেত্রে এই কন্ডিশানটা হচ্ছে, তাহলে এখন জল প্রবাহের হারটা কত হবে? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমার এখানে a' নতুন ক্রস সেকশনাল এরিয়া হবে a cos θ। বোঝা গেছে?
আচ্ছা এখান থেকে ভি যে গতিবেগটা, এটা বৃষ্টির ফোঁটাটা আর, এই যে ভি আর এর মানটা কত হবে? ভি আর এর মান হবে ভি আর ডব্লু কস থিটা। ভি আর ডব্লু কত হবে? কস থিটা। মাথায় ঢুকেছে? আচ্ছা তাহলে এখন জল সংগ্রহের হারটা কত হবে? জল এখন মানে এখন যখন কন্ডিশান টু এর ক্ষেত্রে যখন ডব্লু গতিবেগটা দেওয়া আছে, তখন জল সংগ্রহের হার কত হবে? এ ড্যাশ ইন্টু ভি আর ডব্লু হয়েছে, এ ড্যাশ ইন্টু ভি আর ডব্লু। তাহলে এ ড্যাশের মান কত? এ ড্যাশের মান এ কস থিটা ইন্টু ভি আর ডব্লু। ভি আর ডব্লুর মান কত হবে? ভি আর বাই তোমার কস থিটা। বোঝা গেছে? কস থিটা কেটে গেল, এ আর ভি আর এর মানই হচ্ছে তোমার রেনের গতিবেগটা ডব্লু ভি। তাহলে তোমার আগেও ছিল এ ইন্টু ভি আর এখনও হলো এ ইন্টু ভি। তাহলে কী থাকছে? জল সংগ্রহ হারটা অপরিবর্তিত থাকছে। খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে। অ্যান্সারটা মনে রেখে দিও, কেন পরীক্ষার সময় তোমরা এত টাইম পাবে না, আমি তোমাদের ডিটেলস এটা বুঝিয়ে দিলাম কী করে হচ্ছে। নেক্সট দেখো 3 কোশ্চেনটা কী বলেছে? দুটি ভেক্টর আছে এ ও বি এর অন্তর্বর্তীকোণ থিটা হলে তাহলে এ ডট ইন্টু এ ক্রস বি এর মান কত হবে? দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা বি দিয়ে যদি শুরু করি তাহলে এটাকে লিখতে পারি বি ডট, এটা হচ্ছে এটাকে আমরা 1 নম্বর, এটাকে হচ্ছে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে বি ডট, এবার 3-এর পর কী হবে? আসবে 3-এর পর 1 2, 3-এর পর 1 2 এ ক্রস এ। বোঝা গেছে? আচ্ছা দুটো ক্রস ভেক্টর সেম ভেক্টর ক্রস কত হয়? 0 হয়। তো এখানে সঠিক অ্যান্সার 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 0। সঠিক অ্যান্সার কত হবে? 0। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে? 4-এরটা। নেক্সট তোমার 4-এর কোশ্চেন যেটা বলছে দেখো, 4-এরটা বলছে যে সমবৃত্ত গতিতে আবর্তনশীল কোনো বস্তুর কী থাকে? ত্বরণের মানটা ধ্রুবক থাকে। কী থাকে? ত্বরণের মান ধ্রুবক থাকে। দেখো দুটো অ্যান্সার আছে, একটা বলছে ত্বরণ ধ্রুবক থাকে, এখানে ডাইরেকশান মান দুটোই আছে, কিন্তু কী সমান থাকে? আমাদের ত্বরণের মানটা শুধুমাত্র ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন, 50 গ্রাম ভরের একটা লোক একটি লিফটের মেঝেতে দাঁড়িয়ে আছে। লিফটটা 2 মিটার পার সেকেন্ড ত্বরণে ওপরে ওঠার সময় লোকটির এর ওপর মেঝের প্রতিক্রিয়া বলটা আমাদের কত হবে? লোকটির ওপর যে মেঝে যে প্রতিক্রিয়া বলটা দিবে, সেই প্রতিক্রিয়া বলটা আমাদের কত হবে? দেখো এটা হচ্ছে খুব ভালো কোশ্চেন। কী অ্যান্সার হবে? তো আমি এখানে সাইডে তোমাদের অ্যান্সারটা করে দেখাচ্ছি। দেখো লিফটটা প্রথমে এঁকে নাও তোমরা। এ হচ্ছে তোমাদের লিফট একটা, লিফটটা কোন দিকে যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে, মানে ওপর দিকে ত্বরণ থাকছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এইখানে একটা হাতি মার্কার লোক দাঁড়িয়ে আছে, এর ওজন কত? 50 কেজি। আচ্ছা লোকটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে এমজি, প্রতিক্রিয়া হচ্ছে ওপরের দিকে আর। মাথায় ঢুকেছে? বলো এখানে আর বড় হবে না এমজি বড় হবে? তোমরা কমেন্ট করে জানাও। তো অবশ্যই আর বড় হবে, কেন? যেহেতু লিফটটা ওপরে উঠছে। তাহলে আর মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু ত্বরণ হচ্ছে এ। টোটাল সমস্যাটার ত্বরণ হচ্ছে এ। এখানে প্রতিক্রিয়া বল আর জানতে চেয়েছে, আর ইকুয়াল টু এম কমন নিলে কত হবে? জি প্লাস এ। তোমাদের এম এর মান 50 কেজি, জি অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, এর মান দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা যদি ফার্স্ট এটা ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে 590 নিউটন। তাহলে কত হয়? 590 নিউটন। প্রতিক্রিয়া বল হচ্ছে 590 নিউটন। তাহলে কোন অ্যান্সারটা তোমাদের সঠিক হয়ে যাচ্ছে? সঠিক হয়েছে অ্যান্সার আমাদের কতটা? অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা বলেছে দেখো, নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা বলেছে 6টা, বলছে ওয়াই অক্ষ বরাবর 10 মিটার সরণ ঘটেছে, তার উপরে বল প্রয়োগ করা হয়েছে এত নিউটন, তাহলে কৃতকার্য কত? আচ্ছা ওয়াই অক্ষ বরাবর যে সরণ, তাহলে এসটা আমরা কত নিচ্ছি? 10 ইন্টু জে ক্যাপ, 10 ইন্টু জে ক্যাপ। আচ্ছা কৃতকার্য কত হবে? ডব্লু ইকুয়াল টু এফ ডট এস। তো এফ ডট এসের যদি মান বসে, এই হচ্ছে তোমাদের এফের মান কত? -2 ইন্টু আই ক্যাপ প্লাস হচ্ছে 15 ইন্টু জে ক্যাপ প্লাস হচ্ছে 6 ইন্টু কে ক্যাপ, ডট প্রোডাক্ট 10 ইন্টু জে ক্যাপ। ডট প্রোডাক্টে যে এর সাথেই গুণ হবে, তো সঠিক অ্যান্সার হবে 150 জুল, বাদ বাকি সব 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে 150 জুল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট 7-এর যে কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা ভিভিআই পুরো স্টার মেরে রাখো, তোমাদের পরীক্ষার জন্য পড়বেই। তো বলছে 0.05 পার যে একটা বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের ব্লকে আঘাত করেছে। তো আঘাত করে নিশ্চয়ই কাঠের ব্লকে আটকে যাবে। তো বলছে কতটা পথ যে আটকাবে সেটাই তোমাদের কাছে জানতে চাইছে। বলছে বুলেটটি কতটা প্রবেশ করবে, দিস ইজ দ্য কোশ্চেন। তো এই কোশ্চেনটা সমাধান করতে গেলে আমাদেরকে বুলেট আঁকতে হবে, কাঠ আঁকতে হবে। তো দেখো এই হচ্ছে বুলেট, এই হচ্ছে কাঠ।
তাহলে এখানে যে সোজা একদম ধাক্কা মারলো, ধাক্কা মেরে গেঁথে গেল, তো আমি এখানে যদি টোটাল যে ডিস্টেন্স যাবে এক্স। তো আমরা এক্ষেত্রে কী জানি, কী কী দেওয়া আছে, কাঠের বাধা দেওয়া আছে 4900 নিউটন। তাহলে আমরা কি জানি, কৃতকার্য বুলেটটি দ্বারা যে কার্যটা করছে সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। প্রথমে গতিশক্তির জন্য বেগটা কত ছিল, 0, কেন বুলেটটা তখনও বেরোয়নি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এফ ডট এক্স, যে ডিস্টেন্সটা যাচ্ছে বল ইন্টু সরণ, গতিশক্তি পরিবর্তন হচ্ছে 1/2 mv²। তাহলে এফের মানটা আমাদের দিয়ে দিয়েছে 4900 নিউটন, এক্সটা জানতে চেয়েছে হাফ, বুলেটের যে ওজনটা দিয়েছে কত 0.05 এত কেজি। আচ্ছা ভি এর মানটা তোমাদের কত বলে দিয়েছে 200 মিটার/সেকেন্ড², তাহলে 200 স্কোয়ার। তো এখান দিয়ে এক্সের মানটা তোমরা ক্যালকুলেশন করে যেটা পেয়ে যাবে সেটা তোমাদের সঠিক অ্যান্সার। দেখো আমি এটা লিখে দিচ্ছি 0.204 মিটার। তোমরা এখানে এক্সটা ক্যালকুলেশন করে নিবে, এক্সটা ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে, যে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি। তো কত অ্যান্সার, 0.204 এত মিটার পথ যাবে। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে মেন যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা তোমাদের মনে রাখতে হবে, কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। আচ্ছা তারপরের যে কোশ্চেন, সাতেরটা পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের ফর্মুলা কি, জি ড্যাশ ইকুয়াল টু কী হবে তোমার, জি ড্যাশ হচ্ছে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন g/1 + h/r, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তার হচ্ছে হোল স্কোয়ার। তো মানে এইচের মান কত দেওয়া আছে, এইচের মান দেওয়া আছে আর, তাহলে 1 + r/r, তার হচ্ছে হোল স্কোয়ার। আর আর কেটে গিয়ে 1 1 1 2 2 স্কোয়ার 4, g/4 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশান বি ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার। দেখো নয়ের কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, 4টে সেটাই নয়ের কোশ্চেনটা আছে। তো কী সেট, এই কোশ্চেনটা তোমার বলেছে একটি কাঁচের কৈশিকনলে 10 সেন্টিমিটার উচ্চতায় জল উঠেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল 1/4 করা হলে জলের উচ্চতা কত হবে। তো দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পূর্বের চেয়ে কত কমিয়েছি আমরা, 1/4 কমিয়ে দেওয়া হয়েছে। কৈশিকনলটা 10 সেন্টিমিটার পর্যন্ত এখনও উঠে আছে, তাহলে সেকেন্ড পজিশানে তোমাদের হাইট জানতে চেয়েছে। তো a1/a2 ইকুয়াল টু r1/r2 এর কী হয়, হোল স্কোয়ার। a1 যা ছিল এখন তার অর্ধেক করে দিয়েছে, a1/4, a1 কেটে গেল ইকুয়াল টু 4, অতএব r1/r2 কত পেয়ে যাচ্ছি আমরা, √4 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে r1/r2 মানে আমরা 2 পাচ্ছি। আচ্ছা হাইটের ফর্মুলা কি তোমাদের, h ইকুয়াল টু 2s cos θ/r ইন্টু রো ইন্টু জি, এই হচ্ছে তোমাদের যে উচ্চতা পর্যন্ত হাইটে জল উঠবে তার ফর্মুলা। তো এই দুটোকে যদি আমরা এখানে h1/h2 করে নিই, দেখো সব ভ্যালু কেটে যাবে। আচ্ছা এইচের সাথে 8টা ব্যস্তানুপাতিক, তো এটা হয়ে যাবে r2/r1, r2/r1। তো এখানে r1 r2 মান 2 পেয়েছি, তাহলে r2/r1 এর মান আমরা কত পাবো, হাফ। তাহলে এখান দিয়ে h2 ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু h1। আচ্ছা আগে হাইট অবধি ছিল 10, তাহলে এখন হয়ে যাবে 20। কত অ্যান্সার, 20 সেন্টিমিটার পর্যন্ত জলটা উঠবে। কত সেন্টিমিটার পর্যন্ত জলটা উঠবে, 20 সেন্টিমিটার পর্যন্ত জলটা উঠবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ প্রতিরোধ করা হয়েছে, অভ্যন্তরে উদ্ভূত পীড়ন কোনটির ওপর নির্ভর করে না। আচ্ছা ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি জানি, ইয়ং গুণাঙ্ক সমান আমরা জানি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, বোঝা গেছে। আচ্ছা পীড়ন, তোমাদের পীড়নটা জানতে চেয়েছে, তাহলে পীড়নটা আমি রেখে দিলাম। আচ্ছা বিকৃতির ফর্মুলা কী হবে, আচ্ছা এখানে আমরা কি জানি, বিকৃতি ইকুয়াল টু হয় ΔL/L, এটা বিকৃতি, ΔL/L ইন্টু আলফা ইন্টু ΔT, এটা সমান হয় ΔL/L কার সাথে সমান হয়, আলফা ইন্টু ΔT। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ΔT হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে বিকৃতির জায়গায় আমরা বসিয়ে দিলাম আলফা ইন্টু ΔT। তো এখান থেকে পীড়নের মানটা আমরা কত পাচ্ছি, এখান থেকে পীড়নের মানটা পাচ্ছি কত, y ইন্টু আলফা ইন্টু ΔT, y ইন্টু আলফা ইন্টু ΔT, বোঝা গেছে। কার ওপর নির্ভর করে না বলেছে, তো কোশ্চেনটা একটু ভালো করে পড়বে, কার ওপর নির্ভর করে না। আচ্ছা তাহলে কার কার ওপর নির্ভর করছে, ইয়ং গুণাঙ্কের ওপর মানে উপাদানের ওপর। আলফা হচ্ছে
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওপর। ডেল্টা টি হচ্ছে উষ্ণতার পার্থক্যের ওপর। কার ওপর? উষ্ণতার পার্থক্য। কিন্তু কার ওপর নির্ভর করছে না, ভালো করে দেখো, যদি পূর্বে রডের দৈর্ঘ্য এল হতো, সেই রডের দৈর্ঘ্যের ওপর কিন্তু নির্ভর করছে না, তাহলে এখানে দণ্ডের দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে না, বাদ বাকি প্রত্যেকটা জিনিসের উপর নির্ভর করছে। দণ্ডের উপাদান ইয়ং গুণাঙ্ক আছে করছে, তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভর করছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার উপর নির্ভর করছে, সুতরাং দণ্ডের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। খুব ভালো কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন 11টা দেখো, 27 ডিগ্রি থেকে 927 করা হয়েছে, গ্যাসের অণুগুলির গড় বর্গমূলের বর্গমূল আগের চেয়ে কী হবে? তো আমরা কি জানি, সিআরএমএসের মান আগের কোশ্চেনে করিয়েছি 3RT/m, 3RT/m। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাবো, যদি C1/C2 করি তাহলে সব কেটে গিয়ে কার সাথে হবে, √T1/T2, √T1/T2। তো T1 এর মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে করলে আমরা 300 কেলভিন পাবো, আর 927 এটাকে যদি কেলভিনে করি 1200 পাবো। তাহলে কাটাকাটি করে অ্যান্সার 1/4, 1/4 মানে 1/2 পাচ্ছি। তাহলে এখান দিয়ে আমরা কী পাচ্ছি, এখান থেকে C2 পাচ্ছি 2 × C1। তাহলে আগের চেয়ে গতিবেগটা কত গুণ হচ্ছে, আগের চেয়ে দ্বিগুণ। তাহলে সঠিক অ্যান্সার অপশান বি, আগের চেয়ে কী হবে, আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসের গতিবেগটা কত হবে, আগের চেয়ে দ্বিগুণ হবে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো 12 কোশ্চেনটা, ভিনের স্মরণসূত্র কোন দুটি রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান ডি, সর্বোচ্চ শক্তির সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ভর করে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো 13টা, এই সমীকরণে একটি সরলতাকরণ নির্দেশ করে কম্পাঙ্ক কত আছে? ওমেগা। ওমেগাটা কার সাথে সমান হয়? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2πn এর সাথে সমান হয়। তাহলে কম্পাঙ্ক n ইকুয়াল টু কত হবে, ω/2π। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ω/2π। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটার জন্য একটু আমি মুছছি, এই সাইডটা মুছে দিলাম দেখো। তো এখান থেকে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখা যাক কি সঠিক অ্যান্সার হয়। তো কি বলছে, কি বলছে, এই সমীকরণে এত এত এক্স সেমি টি সেকেন্ডে, তাহলে 0.5 সেকেন্ড অন্তর দশা পার্থক্য কত হবে? তো এটা একটু আমরা গুণ করে দিই ভেতরে, দেখো 2 × sin π/2টা গুণ করলে 2 2 কেটে গিয়ে πt অ্যান্সার হবে, প্লাস এখানে πx/16 অ্যান্সার, 8×16। তো এখানে ওমেগাটা কত, ওমেগা ইকুয়াল টু হচ্ছে পাই। আচ্ছা ওমেগা ইকুয়াল টু আমরা কী জানি, 2π/t ইকুয়াল টু পাই। তাহলে পাই কেটে গেল, তাহলে t ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 2। আচ্ছা দশা পার্থক্য কী হয়, থিটা ইকুয়াল টু, দশা পার্থক্য হচ্ছে ΔT/t ইন্টু 360 ডিগ্রি। তাহলে ডেল্টা টি এর মান হচ্ছে 0.5, টি এর মান আমরা পেলাম 2 × 360 ডিগ্রি। তো কাটাকাটি করলে অ্যান্সার পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার কত? সঠিক অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। মাথায় ঢুকেছে? তোমরা আমার সাথে পুরো ক্যালকুলেশন করো। বারবার বলছি ফিজিক্স দাগ মেরা হয় না, ফিজিক্স তোমাদেরকে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তো নো বডি ইজ ক্লিয়ার। মাথায় ঢুকেছে? তো তোমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে, কারণ আমরা জানি কনসেপ্ট ইজ পাওয়ার, আদারওয়াইজ কিচ্ছু পাওয়ার নাই, তোমার কনসেপ্টটা হচ্ছে তোমাদের পাওয়ার। তো ফিজিক্স যতই টাইম যাক ভিডিওটা লেন্থি হবে, কোনো সমস্যা নেই। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের পুরোপুরি এই যে এমসিকিউ এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমি কথা দিলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের যেটা সেট 2, আচ্ছা সেকশন বি এর যে 2 নম্বরে যে সেকশনের কোশ্চেনগুলো সেগুলো দেখো। প্রথম কোশ্চেনটাই ভিভিআই কোশ্চেন দিয়েছে, শক্তি ই, বেগ ভি এবং সময় টিকে প্রাথমিক রাশি ধরলে পৃষ্ঠটানের আমাদের মাত্রা কি হবে? খুব ভালো কোশ্চেন তোমাদেরকে দিয়েছে। তো এরকম যে কোনো অঙ্ক, যে কোনো টাইপের এরকম অঙ্ক তোমাদের থাকতে পারে, কিন্তু যে কোনো টাইপের অঙ্ক থাকলে তোমাদেরকে প্রসেসটা জানতে হবে যে কীভাবে এই প্রসেসটা করতে হয়। মৌলিক রাশি ধরলে এগুলোকে, তো আমরা কীভাবে এই প্রসেসগুলো সমাধান করবো। আচ্ছা কাকে কাকে মৌলিক রাশি ধরেছে? ইকে মানে শক্তিকে মৌলিক রাশি ধরা হয়েছে, বেগকে ধরা হয়েছে, আর সময়কে মৌলিক রাশি ধরা হয়েছে। তাহলে আমাদেরকে বলছে পৃষ্ঠটানের মাত্রা কী হবে। তো চলো নিজে ক্যালকুলেশন করা যাক। আচ্ছা পৃষ্ঠটানকে আমরা সমান ধরে নিচ্ছি, তার মাত্রা দিয়ে লিখতে হবে। সমান পৃষ্ঠটান হচ্ছে e⁻⁴ মাত্রা এ, সবার ক্ষেত্রে একই প্রসেস, ভালো তারা দেখে নাও। আচ্ছা বেগের মাত্রা টু দি পাওয়ার ধরে নিচ্ছে বি, আর সময়ের মাত্রা টু দি পাওয়ার ধরে নিচ্ছে সি। এখানে আমাদেরকে এ বি সির মানটা ক্যালকুলেশন করে তোমাদেরকে বের করলে তবেই তোমরা অ্যান্সারটা পারবে। আচ্ছা পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি টু দি পাওয়ার, আচ্ছা কী হবে, এম টি টু দি পাওয়ার -2, এ হচ্ছে তোমাদের পৃষ্ঠটানের মাত্রা। ডান দিকে আমরা কাদের কাদের মাত্রা লিখব? ডান দিকে শক্তির মাত্রা কত হয় দেখো, শক্তির মাত্রা তোমাদের এখানে হয়ে যাবে mL² টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে এ। বেগের মাত্রা তোমার L টি টু দি পাওয়ার -1, তার পাওয়ারে বি, আর সময়ের মাত্রা টি টু দি পাওয়ার তার পাওয়ারে সি। তো এই উভয় পক্ষে এম এল টি এর মাত্রা আমরা সমান করব। দেখো এম এর পাওয়ার এ,
তাহলে এখানে আমরা যদি এম এর পাওয়ারগুলোকে সমান করি তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই দিকে এম এর পাওয়ার হচ্ছে 1 আর এইদিকে এম এর পাওয়ার হচ্ছে m টু দি পাওয়ার a, তাহলে a ইকুয়াল টু 1। আচ্ছা এইদিকে এল এর পাওয়ার যদি সমান করি, এল এর মাথায় 2 মানে 2a। আচ্ছা এইদিকে আর কি, এল এর মাথায় b আছে 2a প্লাস b, আর এখানে এল নেই সমান। আচ্ছা এইদিকে কোনো এল নেই, তাহলে এটা ইকুয়াল টু 0। এর মান 1 পেয়েছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বি পাচ্ছি -2। এবার টি এর পাওয়ারগুলোকে সমান করব। এইখানে টি এর পাওয়ার কত হচ্ছে -2a। আচ্ছা এখানে টি এর পাওয়ার কত আছে -b, এখানে টি এর পাওয়ার সি। এটা কার সাথে সমান হবে, বাঁ দিকের যে পাওয়ার -2 এর সাথে সমান হবে। তাহলে এখানে -2 গুণিত এর মান 1 মাইনাস বি এর মান হচ্ছে +2 বসে গেল, মাইনাস মাইনাসে +2 প্লাস সি ইকুয়াল টু -2। তাহলে এই -2 এই -2 কেটে গেল, অতএব সি ইকুয়াল টু -2। তাহলে আমরা কার কার ভ্যালু পেলাম, সি এর মান পেলাম -2, বি এর মান পেলাম -2, এর মান পেলাম 1। তাহলে এখানে পৃষ্ঠটানের মাত্রা কত হবে, এস এ টু দি পাওয়ার, আচ্ছা এর মান কত পেয়েছি 1। আচ্ছা ভি টু দি পাওয়ার বি এর মান পেয়েছি -2। আচ্ছা সি টু দি টি টু দি পাওয়ার সি এর মান পেয়েছি -2। তাহলে সঠিক পৃষ্ঠটানের মাত্রা হয়ে গেল কত তোমাদের হবে, ই ভি টু দি পাওয়ার 1 সেকেন্ড। তাহলে কত হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের ই ইন্টু ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। তো এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে একটা থাকবেই। তো কিভাবে হচ্ছে তোমরা অবশ্যই দেখবে। কিভাবে অ্যান্সারটা আমরা করলাম, প্রথমে মাত্রা বিশ্লেষণ এম এল টি টু দি পাওয়ার এরা এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার আকারে লিখে নিলাম। লিখে নিয়ে প্রত্যেক ক্ষেত্রে এম এর মাত্রা তুলনা করলাম, এল এর মাত্রা তুলনা করলাম, টি এর মাত্রা তুলনা করলাম। সেখান থেকে ধ্রুবক রাশি এবিসির মানগুলো আমরা জেনে গেলাম। এবিসির মানটা বসিলেই তোমরা সঠিক মাত্রা কী হবে সেটা আমরা জেনে যাব। তাহলে এই ভিডিও দেওয়ার -2 টি দেওয়ার -2। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, কেন পরের অঙ্কগুলো তোমাদেরকে এখানে করে দেখাতে হবে। আচ্ছা নেক্সট দেখো, তারপরে যে কোশ্চেনটা তোমাদেরকে বলছে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের m+1 ঘর মূল স্কেলের m ঘরের সাথে সমান। বলছে যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ডি হয়, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান যদি ডি হয়, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক কত। তো এটাও খুব ভালো অঙ্ক, ভার্নিয়ার স্থিরাঙ্কর মান জানতে চেয়েছে। আগে আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করতে হলে ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা জানতে হবে। পাতি অঙ্ক, তোমরা ফর্মুলা জানলেই হয়ে যাবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 1 মাইনাস মেন স্কেল ডিভিশন মানে মূল স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেল ডিভিশন ভিএসডি হয়েছে। আর কি এর সাথে আমরা কত করব, মূল স্কেল এক ঘরের মান মাথায় ঢুকেছে। তাহলে ফর্মুলাটা কী লিখলাম, 1 মাইনাস মূল স্কেলের ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ঘর ইন্টু মূল স্কেলের এক ঘরের মান। তো দেখো কী কী দেওয়া আছে, 1 মাইনাস মূল স্কেল ডিভিশনের মান কত দেওয়া আছে, মূল স্কেলের এম ঘর, তাহলে ওপরে এম, ভার্নিয়ারের কত ঘর হচ্ছে m+1। আচ্ছা মূল স্কেলের এক ঘরের মান কত দেওয়া আছে, এক ঘরের মান দেওয়া আছে ডি। তাহলে এখানে আমরা লসাগু করলে কত হবে, m+1 মাইনাস এম, তার নিচে হচ্ছে m+1 ইন্টু ডি। তাহলে এম কেটে গেল, তাহলে অ্যান্সার তোমাদের সঠিক অ্যান্সার কত হলো, d/m+1। তাহলে এইটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হলো d/m+1। পাতি কোশ্চেন d/m+1। দেখো তারপরে কোশ্চেন দুয়েরটা তোমাদের আগেও আমি এমসিকিউ করিয়েছি, এটা রিপিটেড কোশ্চেন। তো কীভাবে করতে হবে দেখো, তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই। বলছে যে তোমার একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থায় যাত্রা শুরু করার পর স্মরণের রাশিমালা এটা দেওয়া আছে, তাহলে কখন বেগ শূন্য হবে। তো পাতি অঙ্ক ডেরিভেটিভ করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। 6t² মাইনাস টি টু দি পাওয়ার কিউ, তাহলে এখান থেকে ds/dt এইটা ইকুয়াল টু বেগ সমান কত হবে, 12t মাইনাস 3 ইন্টু t², এটা 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো, 12 মাইনাস 3t ইকুয়াল টু 0। তাহলে 3t ইকুয়াল টু 12, অর্থাৎ t ইকুয়াল টু 4। তাহলে আবার 4 সেকেন্ড পর কী হবে, কণাটির বেগ শূন্য হয়ে যাবে। 4 সেকেন্ড পর কণাটির বেগ আবার শূন্য হবে। বোঝা গেছে।
আচ্ছা নেক্সট দেখো অথবার কোশ্চেন, গাড়ির গতিবেগ দ্বিগুণ করা হলে গাড়িটিকে থামানোর দূরত্ব কত গুণ করতে হবে। আচ্ছা গাড়ির গতিবেগ দ্বিগুণ করা হয়েছে মানে তোমার আগে প্রথম গাড়ির গতিবেগ 0 ছিল, তাহলে যদি 0 থাকে তাহলে এখানে আমরা কী পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এফএস, 2 ইন্টু এফএস ফর্মুলা। কেন আমরা কী ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এফএস। এখানে ইউ যদি 0 হয়ে যায় তাহলে আমরা লাস্ট অবধি এই ফর্মুলা পাচ্ছি। এখন গাড়ির গতিবেগ দ্বিগুণ করা হয়েছে তাহলে 2v, তাহলে তখন এসটা কত হবে 2f এস ড্যাশ, তাহলে এখানে 4 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু 2f ইন্টু এস ড্যাশ, বা 4 ভি স্কোয়ারের মান আমরা বসিয়ে দিলাম 2f ইন্টু এস, এইদিকে পেয়ে গেলাম 2f ইন্টু এস ড্যাশ, 2f কেটে গেলে অতএব এস ড্যাশের মান হচ্ছে 4 ইন্টু এস। তাহলে গাড়িটি থামানোর দূরত্ব কত গুণ করতে হবে, 4 গুণ, কত গুণ 4 গুণ করতে হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি অনেক সেট খোঁজার পর খুব ইম্পর্টেন্ট সেট পেয়েছি, তো সব কোশ্চেনগুলো করার পর আমি তোমাদেরকে এই কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তো পরের যখন আমি সেট করাবো এই কোশ্চেনটা দিয়ে অ্যান্সার শুরু করব, অ্যান্সার শুরু করে পরের সেট আমি করানো শুরু করবো। তো এইটা ততক্ষণ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কত, এর অ্যান্সারটা কত হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি অসম প্রস্থচ্ছেদযুক্ত একটি অনুভূমিক নল বরাবর জল প্রবাহিত হচ্ছে। আচ্ছা অনুভূমিক নল যদি থাকে তাহলে এইখানে যদি হাইট আমি h1 ধরি, এখানে যদি হাইট h2 ধরি, দুটো হাইট কী হবে h1 ইকুয়াল টু h2। তোমাদেরকে এই কনসেপ্টটা মাথার মধ্যে রেখে দিতে হবে। আচ্ছা বলছে প্রবাহবেগ এত এবং চাপ যদি সেখানে এত হয় তাহলে যেদিন বিন্দুতে প্রবাহবেগ 18 মিটার পার সেকেন্ড সেইখানে চাপ কত হবে, তোমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে বার্নৌলিস থিওরিম আমাদেরকে কাজে লাগবে। কী কাজে লাগবে, বার্নৌলিস থিওরিম। তো বার্নৌলিস থিওরিম ফার্স্ট লেখো, তাহলে কী হবে তোমাদের অ্যান্সার এখানে বার্নৌলিস থিওরিমে প্রথম যে কোশ্চেন আমরা কী পাবো, এখানে হাফ রো ভি স্কোয়ার। দেখো প্রথম বার্নৌলির দুটো বিন্দুর ক্ষেত্রে আমরা যদি পয়েন্ট নিই, এখানে একটা বিন্দু, তাহলে প্রথম এখান থেকে হাফ রো ইন্টু v1 স্কোয়ার প্লাস দুটো পয়েন্ট নিচ্ছি 1 দিচ্ছি, একটাকে নাম দিচ্ছি আর 2, তাহলে রো জি ইন্টু h1 প্লাস ওই বিন্দু চাপ p1 ইকুয়াল টু হাফ ইন্টু রো ইন্টু v2 স্কোয়ার প্লাস হচ্ছে রো জি ইন্টু h2 প্লাস হচ্ছে p2 ওই বিন্দু। আচ্ছা এই দুটো কেটে যাবে, কেন h1 ইকুয়াল টু h2 আমি আগেই বলে দিয়েছি। তাহলে এখানে আমাদেরকে p2 বের করতে হবে, p2 ইকুয়াল টু কত, p2 ইকুয়াল টু এখান থেকে বের করতে গেলে তোমরা দেখো p2 ইকুয়াল টু হবে p1 প্লাস হাফ ইন্টু রো ইন্টু কমন যাবে, হাফ রো কমন গেলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, বোঝা গেছে। আচ্ছা p1 চাপের মান দেওয়া আছে 18 ইন্টু 10⁴, বোঝা গেছে, প্লাস এখানে আমরা হাফ ইন্টু রো জলের ঘনত্ব হচ্ছে এসআই পদ্ধতি 10³ মানে 1000, v1 মান কত আছে তোমাদের 2 স্কোয়ার মাইনাস v2 মান কত আছে, v2 মান আছে তোমাদের 18 স্কোয়ার, বোঝা গেছে। তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, তো ক্যালকুলেশন করে সম্ভবত আমি যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে তোমাদের 2 ইন্টু 10⁴ এই মানটা আসছে। তো তোমরা ক্যালকুলেশন করে জানাবে অ্যান্সারটা কত বেরোচ্ছে, এত নিউটন পার মিটার স্কোয়ার, বোঝা গেছে। এই চাপ হবে এত নিউটন পার মিটার স্কোয়ার। পাতীয় অঙ্ক তোমরা ক্যালকুলেশন তো এখানে আলু ভর্তা ভাত, মেন হচ্ছে কনসেপ্ট, তোমাদেরকে কোন কনসেপ্টটা কাজে লাগবে সেটা জানতে হবে। তো এখান থেকে তো তোমাদের অঙ্ক ডিটেলস 9, 10 অঙ্ক পড়ে গেলে তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলবে কত হচ্ছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 2 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তার পরের কোশ্চেন যেটা বলেছে, একটি প্রসারিত চলতরঙ্গকে এত সমীকরণ দ্বারা প্রকাশ করলে কণার সর্বোচ্চ বেগ কত হবে। তো এটার সাপেক্ষে যদি আমরা ফার্স্ট একবার ডেরিভেটিভ করি dy বাই dt এর সাপেক্ষে, চলো তার আগে এটা ক্লিয়ার করে দিই। অঙ্কগুলো সহজ অঙ্ক আছে কিন্তু তোমাদের কনসেপ্টের অঙ্ক আছে, তোমাদেরকে বুঝতে হবে, বুঝতে পারলে সহজ। জায়গাটা ডেরিভেটিভ করলে dy বাই টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাবো, তাহলে কত হবে ওমেগাটা বাইরে আসবে মাইনাস এ ওমেগা ইন্টু সাইন অফ এখান থেকে কস অফ kx মাইনাস ওমেগা টি। দেখো সর্বোচ্চ যেহেতু বলেছে বেগটা, তাহলে এখান থেকে এটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে ভি মডিউলাস কত হবে এ ইন্টু ওমেগা। তো সর্বোচ্চ বেগের মান হচ্ছে এ ওমেগা, সর্বোচ্চ বেগ কত হবে এ ওমেগা। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে তোমাদের এখানে বলছে, লাস্ট তোমাদের আজকের সেটের কোশ্চেন বলছে একটা শব্দের উৎসের গতিবেগ কত হলে, তাহলে এইদিকে আমরা উৎস ধরে নিচ্ছি,
এটার গতিবেগ আমরা ভিএস ধরে নিচ্ছি। শ্রোতার কানে আপাত কম্পাঙ্কটাকে আমরা এফ ধরছি, প্রকৃত কম্পাঙ্কটাকে এফ ধরছি, তার অর্ধেক হবে। তাহলে আপাত কম্পাঙ্কটা এফ ড্যাশটা কার অর্ধেক? প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক। বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে ভি। আচ্ছা, এখানে শ্রোতা আছে, শ্রোতাটা এখানে স্থির। দেখো কি বলেছে, শব্দের উৎসের গতিবেগ কত, তার মানে উৎসটা গতিবেগ কখন থাকবে? যখন সে রানিং থাকবে। তাহলে শ্রোতাটা এখানে স্থির। আচ্ছা, আপাত কম্পাঙ্কটা কেন কমবে? কারণ এই উৎসটা এই দিক থেকে পালিয়ে আসছে, মানে শ্রোতা থেকে দূরে যাচ্ছে, তখনই আপাত কম্পাঙ্ক কমবে। যখন শ্রোতা উৎস থেকে দূরে পালিয়ে আসবে তখন আমরা ডবলার কি আর কি ফর্মুলা লিখতে পারি? ডবলার এফেক্টের ফর্মুলা দেখো, আপাত কম্পাঙ্ক এফ ড্যাশ ইকুয়াল টু বায়ুতে শব্দের গতিবেগ কত? ভি বাই ভি মাইনাস ভিএস। আচ্ছা, উৎসটা নেগেটিভ ডাইরেকশানে আসছে, তাহলে এখানে যখন দূরে পালাচ্ছে ভিএসটা মাইনাস ভিএস আমরা লিখব। ভিএসটাকে কী লিখবো? মাইনাস ভিএস ইন্টু এফ, এখানে প্রকৃত কম্পাঙ্ক। দেখো ভিএসটা দিয়ে মাইনাস ভিএস লিখি, তাহলে ফর্মুলাতে তোমাদের কী দাঁড়াচ্ছে? ভি প্লাস ভিএস। এই ফর্মুলাতে চেঞ্জ হয়ে যাচ্ছে এফটা, বোঝা গেছে? এফ ড্যাশটা এই ফর্মুলাতে চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা যে মানটা বসাবো, এফ ড্যাশের মানটা কত? আমরা ডান দিকে করছি, দেখো এফ ড্যাশের মানটা কত এখান থেকে? তাহলে এফ ড্যাশের মানটা হচ্ছে তোমার হচ্ছে এফ বাই টু। এফ ড্যাশের মানটা কত? এফ ড্যাশের মানটা হচ্ছে এফ বাই টু। তাহলে এফ বাই টু ইকুয়াল টু ভি বাই ভি প্লাস ভিএস ইন্টু এফ। তাহলে এফ এখান থেকে কেটে গেলে যদি আমরা কোনাকুনি গুণ করি বা, তাহলে কত পাচ্ছি? ভি প্লাস ভিএস ইকুয়াল টু হচ্ছে টু ভি। তাহলে এখান থেকে ভিএস হচ্ছে ভি। তাহলে এখানে কি জানতে চাই? যে উৎসের গতিবেগ কত হবে? সুতরাং উৎসের গতিবেগ হচ্ছে ভি হবে। উৎসের গতিবেগ কত হবে? উৎসের গতিবেগ ভি হলে একজন শ্রোতার গানে আপাত কম্পাঙ্ক উৎসের প্রকৃত কম্পাঙ্কের কী হবে? অর্ধেক হবে। তো এই ছিল তোমাদের আজকে 4 নম্বর সেটের টোটাল ফুল সলিউশন এমসিকিউ ডিটেলস অ্যানালাইসিস সহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমরা সেট 5 নিয়ে আলোচনা করবো, এবং তার আগে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে অ্যান্সার কত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলো, বাবা মাকে ভালোবেসো, মানুষের হয়ে পাশে দাঁড়াও।